আজকে কিছু আজকে একটু গল্প করব, পড়বো একটু কম পড়বো আজকে। ঠিক আছে, আমি সারাদিন আমার আইটেম ছিল তো। আচ্ছা দেখো, আমরা এর আগের দিন যেটা পড়ছিলাম সেটা হচ্ছে যেটা, তো দেখো এখানে একটা জিনিস আলাদা আছে। এই যে আমাদের সমীকরণ আছে না, যে V1 M1, মানে হচ্ছে V1 M1 হচ্ছে এম পাত্রের তোমার আয়তন আর হচ্ছে মোলারিটি। সেম ভাবে আমাদের ছিল হচ্ছে V2 M2। এটা তো নর্মাল, এটা হচ্ছে 2 নাম্বার পাত্র, এটা হচ্ছে 1 নাম্বার পাত্র। কিন্তু আমাদের ব্যতিক্রম ছিল কি, সরি, আমাদের ব্যতিক্রম ছিল, আচ্ছা এটা আমরা একটু পরে করি। ব্যতিক্রম ছিল দেখো, সাপোজ একটা এসিড আর ক্ষারের বিক্রিয়া হচ্ছে, এসিড আর ক্ষার এটার বিক্রিয়া হচ্ছে সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি। তো দেখো এই যে আমাদের এটা হচ্ছে এসিডের জিনিস, হ্যাঁ, সাপোজ এখানে VAMA এসিডের জিনিস বলতেছো, এখানে হচ্ছে ক্ষারের জিনিস বসাচ্ছ। কিন্তু যখন তুমি মোল সংখ্যা বসাবা, এখানে 2 এখানে 3, তখন যেটা এসিডের মোল সংখ্যা সেটা বসবে হচ্ছে ক্ষারের আগে, আর যেটা ক্ষারের মোল সংখ্যা সেটা বসবে হচ্ছে এসিডের আগে। এটা একটু মাথায় রাখবা, ঠিক আছে? এটা আমরা একটু পরে দেখবো। তো এসিডের যে মোল সংখ্যা সেটা বসবে ক্ষারের সাথে, আর ক্ষারের যে মোল সংখ্যা সেটা বসবে এসিডের সাথে। খাবার এনে আয় এদিকে, আয় এদিকে, কারো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখো, এখানে হচ্ছে এসিড ক্ষার প্রশমন বিক্রিয়া। এসিড ক্ষার প্রশমন বিক্রিয়া মানে একটা শক্তিশালী এসিড, হ্যাঁ, আর একটা শক্তিশালী ক্ষার, একটা শক্তিশালী এসিড আর একটা শক্তিশালী ক্ষার যখন বিক্রিয়া করে তখন নিউট্রাল পজিশনে যায়, যেটাকে বলা হয় প্রশমন বিন্দু। ঠিক আছে? তো দেখো এখন যদি একটা শক্তিশালী এসিড থাকে, একটা দুর্বল ক্ষার থাকে, তাইলে আমাদের যে তাহলে আমাদের যে বিন্দুটা হবে, তোমাদের কালকে দেখাইছিলাম, সেটা হচ্ছে কার দিকে থাকবে, যেটা সবল তার দিকে। যদি আমাদের এসিডটা সবল হয় তাহলে এসিডের দিকে থাকবে, তার মানে তোমার 7-এর নিচে হবে। আর যদি তোমার ক্ষার শক্তিশালী হয় তাহলে 7-এর উপরে যাবে। এরকম প্রশমন বিন্দুটা এখানে এই অধ্যায় থেকে পড়া এরকম নাই। বলো। আচ্ছা তাহলে পড়া নেই, হ্যাঁ? আচ্ছা ক্যামেরা আমার আচ্ছা স্টুডেন্ট, হ্যাঁ হ্যাঁ পড়াচ্ছি সেকেন্ডে। আচ্ছা, এগুলো লাগবে না। আচ্ছা দেখো, নিরপেক্ষ হচ্ছে তোমার একটা এসিড আর একটা ক্ষার, দুইটা যখন মিক্স করে সেটা নিরপেক্ষ হয়। তো যখন শক্তিশালী এসিড আর শক্তিশালী ক্ষার হয় তখন সেটার পিএইচ হয়ে যায় 7। প্রশমন বিন্দু এখানে সংজ্ঞা দিচ্ছে, এখানে এরকম কিছু লাগবে না। জাস্ট মনে রাখবা যে সবল এসিড আর সবল ক্ষারের ক্ষেত্রে প্রশমন বিন্দু হচ্ছে 7। আমাদের এই অধ্যায় থেকে একটা কোশ্চেন আসবে, এবং যেটা হচ্ছে জ্ঞানমূলক টাইপের, যে আমরা প্রথম যে বললাম না, ছোট অঙ্ক অথবা জ্ঞানমূলক, যে আমরা কালকে পড়ছিলাম না পিপিএম কেমনে বের করে, কেমনে শর্করা শতকরা বের করা যায়, হ্যাঁ, এইগুলো এই ধরনের অঙ্ক আসবে, ছোট ছোট অঙ্ক, যেমন মোল সংখ্যা কত, অণু সংখ্যা কত, পরমাণু সংখ্যা কত, এই টাইপের অঙ্ক আসবে, অথবা কোনটা জারক কোনটা বিজারক, কোনটা জারক ও বিজারক উভয়, এই টাইপের ছোট ছোট অঙ্ক। হ্যাঁ, এখানে অনেক আবল তাবল কিছু দেওয়া আছে। দেখো এখানে ওরা বের করছে যে হচ্ছে প্রশমন বিন্দু কত দুর্বল ক্ষার সবল ক্ষারের জন্য, এটা আমি তোমাদের কালকে বলে দিছিলাম। ভাই আপনার স্টুডেন্ট দুষ্টুমি করে খুব। কই কে দুষ্টুমি করতেছে? স্টুডেন্ট না আমার ফ্রেন্ড ওরা। আহ মাইক্রোফোন, আমার ফ্রেন্ড, ঠিক আছে। আচ্ছা দেখো, এটা কিন্তু আমরা কালকে তোমাদের আমি করে দিছিলাম, বের করে দিছিলাম, সরি এটা না, এই যে এটা, ঠিক আছে। দেখো এটা তোমাদের আমি কালকে লিখে দিছিলাম, একসাথে এটা পড়বা, এটা আলাদা আলাদা পড়ার দরকার নাই, একসাথে পড়ে ফেলবা। দেখো এটা আমি কালকে লিখে দিছিলাম, কালকে তোমাদের দিয়ে দিছিলাম, এটা একদম তোমাদের খাতায় নোট করে নেবা। এটা হচ্ছে সবল ক্ষার আর দুর্বল সবল এসিড সবল ক্ষার, প্রশমন বিন্দু হচ্ছে 7, ঠিক আছে। পিএইচ পরিসর হচ্ছে 6 থেকে 10, মানে অম্লও হতে পারে ক্ষারও হতে পারে, এবং আমাদের প্রশমন পিএইচ হচ্ছে 7, আর আমাদের এখানে সবগুলো ইউজ করা যাবে। সেম ভাবে দুর্বল এসিড সবল ক্ষারের ক্ষেত্রে কত, 7-এর কম হবে, প্রশমন বিন্দু হচ্ছে 8.8, এখানে বইতে দিছে 8.80, ঠিক আছে। সবল এসিড আর দুর্বল ক্ষারের ক্ষেত্রে 5.27। তো তোমরা কিন্তু এটা বই দেখে পড়বা না, বই দেখে পড়লে কি হবে, তোমাদের মনে থাকবে না। আর এখানে কিন্তু আমি সবকিছু একসাথে করে দিছি, সবকিছু একসাথে করে দিছি, তার মানে হচ্ছে তোমার এটা পড়তে ইজি লাগবে। সো তোমরা এটা এখান থেকে পড়বা, এটা এখান থেকে পড়বা, বুঝছো? এটা বই থেকে পড়ার দরকার নেই, এটা পড়বা, এটা বইতে লাগাই লেবা। ঠিক আছে, তোমরা সুন্দরভাবে লিখবা, লেখার পর এটা বইতে অ্যাটাচ করে নেবা। আচ্ছা তাহলে আমরা এগুলা এগুলো এগুলো কিন্তু আর দাগাচ্ছি না, হ্যাঁ? কারণ হচ্ছে এগুলো একটা ছক পড়লে হয়ে যাবে। এখানে সব আলাদা আলাদা করে দিছে, আমরা একটা ছক পড়লেই হয়ে যাবে, এই যে পিএস 5.27, 8.80 এগুলা। আরে সাউন্ড করে কে? ওকে।
এই অধ্যায় থেকে পড়া কম এই অধ্যায়ে শুধু ওই যে দেখো একই জিনিস বারবার দেখছো, এই একটা জিনিস একটা পয়েন্ট অনেকক্ষণ আলোচনা করার পর একটা পয়েন্ট প্রমাণ করছে, কিন্তু এটা আমরা জাস্ট একবার দেখলে হয়ে যাবে। ঠিক আছে, আমরা এই অধ্যায়ের কিন্তু নোট সাজাবো, মানে এই অধ্যায়ে অনেক পড়া, কিন্তু মানে আমাদের মেডিকেল অ্যাডমিশনের জন্য পড়া অনেক কম লাগে এই অধ্যায়ে। ঠিক আছে, এই অধ্যায়ের মেডিকেল অ্যাডমিশনের জন্য পড়া অনেক কম লাগে। এই যে এখানে যত কিছু বলছে, এই যে মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, এগুলো কিন্তু আমরা একটা ছকের মাধ্যমে পড়ে ফেলছি, এটা মাথায় রাখবা। ঠিক আছে, এরকম যেন না মনে হয় যেগুলো পড়ি নাই, এগুলো কিন্তু আমরা পড়ছি একটা ছক আকারে। আচ্ছা, এত এক্সট্রা ইনফরমেশন কি? আচ্ছা, হেডলাইন গুলো দাগাইতে পারো, যে হচ্ছে মৃদু অম্ল আর এসিড, তীব্র ক্ষার দ্রবণের টাইট্রেশনের বেলায় নির্দেশক রূপে ফিনাফথলিন ব্যবহার করা হয়। জাস্ট এই লাইনটা, ফিনাফথলিন ব্যবহার করা হয়, এই লাইনটা রিডিং, মানে যে হেডলাইন গুলো আছে না, এই হেডলাইন গুলো রিডিং দিতে পারো। হুম, এই যে এটা আমি যেটা বললাম, দেখো এখানে বিক্রিয়া হয়েছে, তো বিক্রিয়ার ক্ষেত্রে দেখো এখানে 2 মোল আছে হচ্ছে অ্যাসিড আর 1 মোল আছে তোমার ক্ষার। ঠিক আছে, তো দেখো আমাদের বি বি মানে হচ্ছে বেজের মোল সংখ্যা, বি ভাইয়া মানে হচ্ছে, সাউন্ড কম হইতাছে। সাউন্ড কম হচ্ছে, সাউন্ড তো ঠিক আছে, এই সাউন্ড ঠিক নাই? ঠিক আছে ভাইয়া। ঠিক আছে, সাউন্ড ঠিক আছে। শোনা হ্যাঁ, দেখো, যাচ্ছে। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো দেখো আমাদের এই যে দেখো মোল সংখ্যা, এটা হচ্ছে তোমার বি মানে হচ্ছে বেস মানে ক্ষারের মোল সংখ্যা, আর এখানে এ মানে হচ্ছে অ্যাসিডের মোল সংখ্যা। তার মানে দেখো এখানে যে আমাদের ভি এ আর হচ্ছে এম এ, তার মানে হচ্ছে অ্যাসিডের আয়তন, অ্যাসিডের মোলারিটি, তারপর ক্ষারের আয়তন, ক্ষারের মোলারিটি। কিন্তু যখন মোল সংখ্যার কথা আসে তখন কিন্তু অ্যাসিডের মোল সংখ্যা বসে কোথায় বলো তো? এই যে ক্ষারে, এটা হচ্ছে অ্যাসিডের মোল সংখ্যা, এটা বসে হচ্ছে ক্ষারের সাথে। আর যে ক্ষারের মোল সংখ্যা সেটা বসে হচ্ছে অ্যাসিডের সাথে, এটা মাথায় রাখবে, আবার বলতেছে, ক্ষারের মোল সংখ্যা অ্যাসিডের সাথে, অ্যাসিডের মোল সংখ্যা ক্ষারের সাথে, এটা। আর সাথে হ্যাঁ, দুইটা কিন্তু উল্টে যায়, দেখো এই যে বি এ এম এ যে দুইটা গুণায় গেছে, এই দুইটা গুণায় গেছে, এটা। হ্যাঁ, এটা সমীকরণ। তাহলে এই ধরনের ছোট ছোট দুটো অঙ্ক দেয়, কোনো বড় অঙ্ক দিবে না, ছোট অঙ্ক দিবে। যেমন হচ্ছে তোমার সাপোজ বি এর মান দিয়ে দিবে 2 লিটার, এম এর মান দিয়ে দিবে 0.5, তারপর হচ্ছে বলবে যে হচ্ছে তোমার ভি বি এটা বের করো, এখানে তোমার দিয়ে দিলে হচ্ছে 1, এভাবে একটা ছোটখাটো অঙ্ক দিয়ে দিবে, তুমি তুমি বের করে ফেলবা যে এই দুইটাকে গুণ দিলে কত হয় বলো তো, 0.11, এরকম ছোটখাটো অঙ্ক দিবে, কোনো বড় অঙ্ক দিবে না যেটা ক্যালকুলেটর লাগে। খালি এক্সাম্পল, এর মধ্যে অনেক এক্সাম্পল, কিছুই লাগে না, এত বড় অঙ্ক দিছে, বিশাল বিশাল। আর এই অধ্যায়ের সিকিউ সিকিউ আনসার না করে ভালো, এই অধ্যায় থেকে একটু সারা প্যাচ প্যাচ দিয়ে কোশ্চেন করে। তো এইচএসসির ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবা, যে অধ্যায় আহ, যে অধ্যায় সারা বেশি পারে, যেমন ভেক্টর, ভেক্টর অধ্যায় সারা অনেক মানে অনেকদিন পড়া করায় না, অনেক ভালো পারে, এক্সপার্ট ভেক্টর অধ্যায় থেকে। ঠিক আছে, কিন্তু ভেক্টর অধ্যায় কিন্তু অনেক কঠিন না, কিন্তু দেখবা এইচএসসি তে সৃজনশীল কোশ্চেন ভেক্টর থেকে কঠিন হয়, কারণ কি সারা বেশি এটা এক্সপার্ট। সেম ভাবে তোমরা দেখবে এইচএসসির যে অধ্যায়গুলো খুব কঠিন, যেমন হচ্ছে তোমার আপেক্ষিকতা, এটা কিন্তু অনেক জটিল একটা ব্যাপার, কিন্তু এখান থেকে কোশ্চেন ইজি হয়। কারণ কি, কারণ এই অধ্যায়ে স্যার এক্সপার্ট না। সো তোমরা একটু চালাকি করবা, যে অধ্যায়গুলো কঠিন সেইগুলো ভালো করে পড়বা, দেখবে যে সেখান থেকে কোশ্চেন ইজি হয়। আর এই অধ্যায়টা সারা এক্সপার্ট, সারা কি করে এই অধ্যায় থেকে কঠিন কোশ্চেন করে। জৈব যৌগ অনেকে পড়ে না, কিন্তু জৈব যৌগ থেকে সারা কোশ্চেন করে সহজ। সেম ভাবে প্রথম অধ্যায় থেকে কোশ্চেন সহজ করে, মানে যে অধ্যায় সারা খুব এক্সপার্ট, অনেক অঙ্ক করে, দেখবা সেই অধ্যায় থেকে কোশ্চেন কঠিন করে, এটা একটু মাথায় রাখবা। সেম জিনিস কতবার দিচ্ছে একই জিনিস। ধ্যাৎ। আচ্ছা, তোমাদের মধ্যে এমন কি কেউ আছে যে মেডিকেলের কোশ্চেন ব্যাংক কিনছো? বাট আমার ডাইজেস্ট কাছে কি আছে। ডাইজেস্ট? আর প্রশ্ন ব্যাংক আচ্ছা দেখো আর রেটিনার প্রশ্ন। আচ্ছা ঠিক আছে, ডাইজেস্ট হচ্ছে তোমার রেটিনায় যারা ক্লাস নেই আর কি, মানে আমার ফ্রেন্ড আছে বা অফার আসছিল, আমার অফার আসছিল, তো রেটিনা থেকে নিজেরাই বলে ডাইজেস্ট পড়ো না, বুঝছো? যারা তোমরা তো এখনো কোচিং করো না, রেটিনা থেকে বলে দেয় ডাইজেস্ট না পড়তে, কারণ ওরাও জানে যে বই থেকে কোশ্চেন হয়। তো ডাইজেস্ট থেকে এক্সট্রা ইনফরমেশন যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো একটু বইতে লিখবা, ঠিক আছে? সবগুলো লিখতে যাবে না। আর কোশ্চেন ব্যাংক কেন, কোশ্চেন ব্যাংক যদি তোমরা পড়ো তখন বুঝতে পারবে যে কি টাইপের কোশ্চেন হয়। যেমন এই অধ্যায় থেকে কিন্তু দেখবা যে ছোট ছোট কোশ্চেন হয়, ঠিক আছে? এই অধ্যায়ের বড় কোনো জিনিস পড়া লাগবে না, এই অধ্যায় থেকে কোশ্চেন অনেক ছোট ছোট হয়, আমি আবার বলতেছি, ছোট ছোট কোশ্চেন হয় এই অধ্যায় ভাই থেকে। কোন কোশ্চেন ব্যাংক কিনবো একটু বলবেন? কোশ্চেন ব্যাংক একটা হলেই হয় তোমার, জয়কলি অনেক ভালো আছে, রয়্যাল ভালো আছে, যে কোনো একটা কিনলে হয়। কোশ্চেন ব্যাংক তো কোশ্চেন ব্যাংকই, রেটিনারটাও ভালো আছে, যেটা দেখবা একটু ডিটেলস বেশি আছে। হ্যাঁ, জয়কলিতে কিছু কিছু ভুল আছে, কিন্তু ওদের ডিটেলস দেওয়া আছে আবার। ওকে, এই যে দেখো আমরা চলে আসছি হচ্ছে আমাদের জারণ বিজারণ বিক্রিয়া, জারণ বিজারণ বিক্রিয়া। আচ্ছা, তো জারণ বিজারণ বিক্রিয়ার ক্ষেত্রে, আচ্ছা তো দেখো জারণ আর বিজারণ, হ্যাঁ এই দুটা জিনিসটা আমাদের অনেক কনফিউশন লাগে, তাই না? একটা জিনিস মনে রাখবা, শিখছো অলরেডি সবাই, জারণ মানে হচ্ছে
ছাড়ন, জারণ মানে হচ্ছে ছাড়ন। তাহলে বিজারণ মানে কি? বিজারণ গ্রহণ। মানে গ্রহণ। জারণ মানে যদি ছাড়ন হয় তাহলে বিজারণ মানে কি? গ্রহণ। ঠিক আছে? তো দেখো, যখন একটা বিক্রিয়া দিবে, সেই বিক্রিয়ার মধ্যে হয়তো তোমাকে বলবে যে কোনটা জারণ কোনটা বিজারণ, বা কোনটা জারক কোনটা বিজারক, এটা এইচএসসি তে আসবে। কিন্তু যখন অ্যাডমিশনে আসবে ডাইরেক্ট উদাহরণ দিয়ে দিবে যে নিচের কোনটি জারক, নিচের কোনটি বিজারক, নিচের কোনটি জারক ও বিজারক উভয়। আমরা প্রথমে জারণ বিজারণ বুঝি। জারণ মানে হচ্ছে ছাড়ন, মানে ইলেকট্রন ছেড়ে দিবে, আর বিজারণ মানে হচ্ছে গ্রহণ, মানে ইলেকট্রন গ্রহণ করবে। এটা জানলাম। তিনটা কথা মাথায় মনে রাখবা। দেখো, জারণ হচ্ছে ছাড়ন, তাহলে জারণের সাথে কার কার মিল আছে? জারণ, জারিত আর বিচারক। এই কথা সারা জীবন মনে রাখবা। মনে রাখবা যে যাদের জারণ, যারা যেখানে জারণ হচ্ছে সেখানে হয় বিচারক, সেটা বিচারক, এবং সেটা জারিত হয়। তাহলে এটা তিন ভাই, জারক, সরি, জারণ, বিচারক আর হচ্ছে জারিত। জারণ, বিচারক, জারিত, মানে যার জারণ ঘটে সে হচ্ছে বিচারক, যে জারিত হয় সে হচ্ছে বিচারক। তাহলে জারণ, বিচারক, জারণ, বিচারক। তাহলে বিজারণ কি বলতো? জারক। তাহলে বিজারণ কি বলতো? বিজারিত। এই তিনটা সেম কথা। তাহলে বিজারণ যাদের ঘটে তারা হচ্ছে জারক, আর তারা হচ্ছে বিজারিত হয়। আমি এখানে কি বললাম? যে জারণ মানে ছাড়ন, তারপরে ইলেকট্রন ছেড়ে দেয়, ইলেকট্রন ত্যাগ করে। জারণ মানে ছাড়ন, তাহলে বিজারণ মানে ইলেকট্রন গ্রহণ। তার মানে আমাদের জারক মানে কি বলতো? জারক মানে যে ইলেকট্রন গ্রহণ করে। সেম ভাবে আমাদের জারণ মানে কি? সারণ। সারণ মানে কি? ইলেকট্রন ত্যাগ করে। তাহলে আমাদের বিজারক কি করে? ইলেকট্রন ত্যাগ করে। এটা হচ্ছে আমাদের জারণ বিজারণের আসল কথা। তাহলে এই তিনটা হচ্ছে একসাথে, হ্যাঁ, এই তিনটা একসাথে। জারণ, বিজারক। জারণ জারক না কিন্তু, জারণ, বিজারক, জারিত। আর বিজারণ, বিজারিত, জারক। তাহলে বিজারণের ক্ষেত্রে হয় জারক, আর জারণের ক্ষেত্রে হয় বিজারক। এই দুইটা কিন্তু উল্টা। এখন আমরা, কথা কেটে কেটে আসতেছে, কয় মিনিট হচ্ছে ক্লাসের? এই তো শুরু করছি একটু আগে। আচ্ছা, দেখো, কথা কেটে কেটে আসতেছে না তো, মেবি তোমার নেট প্রবলেম, কথা তো স্পষ্ট আসার কথা। আচ্ছা, আমরা দেখো এখন জারক বিজারক শিখি। অনেকগুলো উপায় আছে জারক বিজারক শেখার। তোমাদের তো 3 নম্বর অধ্যায় পড়াইছি। দেখো, এটা হচ্ছে জারক, এটা হচ্ছে বিজারক। অনেকগুলো উপায় আছে জারক আর বিজারক। তো দেখো, আমাদের পর্যায় সারণীর যারা আমাদের বাম দিকে ছিল, মানে ধাতু, সবগুলো জারক, সরি সবগুলো হচ্ছে বিজারক। আমাদের কি কি ছিল বলতো? এই যে সোডিয়াম, তারপরে লিথিয়াম, পটাশিয়াম, মানে যেগুলো হচ্ছে তোমার বাম সাইডে ছিল, সবগুলো হচ্ছে ধাতু। ধাতুগুলো হয় কি? বিজারক। ধাতু সমূহ কি হয় বলতো? বিজারক। তাহলে তোমাকে বললো, একটা ধাতু দিল, বললো যে সোডিয়াম, এটা কি জারক নাকি বিজারক? তুমি বলবা ভাই এটা বিজারক। তারপরে কারণ কি? কারণ এটা ইলেকট্রন ত্যাগ করে। বিজারক কি করে? ইলেকট্রন ত্যাগ করে। সেম ভাবে তোমাকে বললো ম্যাগনেসিয়াম, এটা কি? বিজারক। অ্যালুমিনিয়াম কি? বিজারক। মানে যারা যারা ধাতু আছে সবগুলো হচ্ছে বিজারক। তাহলে সেম ভাবে আমাদের যারা অধাতু আছে তারা কি বলতো? অধাতু। অধাতু সমূহ হচ্ছে জারক। জারক। তাহলে জারক। আমাদের যেহেতু অধাতু আছে সব হচ্ছে জারক, যেমন হচ্ছে ক্লোরিন, তারপরে ফ্লোরিন, হ্যাঁ, তারপরে তোমার বলতে পারো অক্সিজেন, সব হচ্ছে জারক। আর আমাদের বিজারক কারা? যারা ধাতু। তাহলে পর্যায় সারণী যারা ধাতু তারা হচ্ছে জারক, আর যারা অধাতু তারা হচ্ছে বিজারক। আচ্ছা, এটা একটা কথা। আর ভাইয়া হ্যাঁ, ভাইয়া অপধাতু যেগুলো ওগুলো কি হবে? হ্যাঁ, তাহলে বলো, তুমি নিজেই বলো। অপধাতু মানে কি? অর্ধেক অর্ধেক। তাহলে বেশিরভাগ হুম, পসিবিলিটি আছে সেটা উভধর্মী হবে, মানে জারক হবে বিজারক হবে। ঠিক জারক আছে? হবে বিজারক হবে। সবগুলা না, আচ্ছা, সবগুলা না, আমি আবার বলতেছি সবগুলা না, আমরা আস্তে আস্তে পড়ি, হ্যাঁ। এটা হচ্ছে জারক, এটা হচ্ছে বিজারক। উভধর্মীর বেশিরভাগ পসিবিলিটি আছে জারক বিজারক উভয় হওয়ার। আচ্ছা, এটা একটা রুলস গেল। যারা অধাতু তারা হচ্ছে জারক, আর যারা ধাতু তারা হচ্ছে বিজারক। সেকেন্ড জিনিস দেখো, আমাদের যারা জারক তারা কি করে বলতো? তারা ইলেকট্রন ত্যাগ নাকি গ্রহণ বলতো? জারক কি করে? ইলেকট্রন গ্রহণ করে। এই, জারক ইলেকট্রন ত্যাগ করে। জারক ইলেকট্রন গ্রহণ করে। গ্রহণ করে, আর বিজারক কি করে? ইলেকট্রন ত্যাগ করে। এখন আমাকে ত্যাগ বলো, করে। ঠিক আছে, আমি একটা জিনিস এখন লিখি। আমাকে বলো, এই যে সোডিয়াম আয়ন, হ্যাঁ, আমাকে বলো এটা ইলেকট্রন গ্রহণ করছে নাকি ইলেকট্রন ত্যাগ করছে? ত্যাগ করছে। ত্যাগ করছে। এই, সোডিয়াম হচ্ছে ইলেকট্রন ত্যাগ করছে, এটা মানে ত্যাগ করা। এটা দেখো, সোডিয়াম, সোডিয়াম থেকে একটা ইলেকট্রন বের করে দাও। গ্রহণ করছে। সোডিয়াম আয়ন, ইয়েস। সোডিয়াম আয়ন হচ্ছে ইলেকট্রন, দেখো সোডিয়াম, আহা, দেখো এটা একটা সোডিয়াম ছিল, এখান থেকে একটা ইলেকট্রন ত্যাগ হয়, আর এটা এটা হয়ে গেছে। এটা হচ্ছে এখানে কি হয়েছে বলো তো? এখানে ইলেকট্রন গ্রহণ হয়েছে।
এটা কি করছে একটা ইলেকট্রন ঘাটতি গ্রহণ হচ্ছে হ্যাঁ ওর একটা এখন ঘাটতি হচ্ছে একটা। আচ্ছা এটা ইলেকট্রন গ্রহণ করছে আর এটা হচ্ছে ত্যাগ করছে, তাহলে এটা হচ্ছে যে সোডিয়াম আছে না, এটা কি বলতো, এটা হচ্ছে বিজারক। এই যে শুধুমাত্র সোডিয়াম Na এটা হচ্ছে বিজারক, কিন্তু যেটা Na প্লাস তার মানে সেটা একটা ইলেকট্রন গ্রহণ করে তো Na প্লাস হয়েছে, ঠিক আছে। আচ্ছা তাহলে সেটা কি হবে বলতো, সেটা হবে ইলেকট্রন গ্রহণ, আর ইলেকট্রন গ্রহণ মানে হচ্ছে জারক। আচ্ছা আমি একটু শর্ট ফর্মে বলে দিই, তাই দেখো যত পজিটিভ চার্জ আছে, যেগুলো পজিটিভ আয়ন পজিটিভ চার্জ সেগুলো হচ্ছে জারক, আর যেগুলা আহা সাউন্ডটা কিসের, আচ্ছা যেগুলো পজিটিভ চার্জ সেগুলো হচ্ছে জারক, আর যেগুলো নেগেটিভ চার্জ যেমন ক্লোরিন সেটা হচ্ছে বিজারক। এটা একটা নিয়ম গেল। তাহলে আমাদের এক নম্বর ছিল অধাতুগুলো হচ্ছে জারক, আর যারা হচ্ছে পজিটিভ চার্জ তারা হচ্ছে জারক। তারপরে যারা ধাতু তারা হচ্ছে বিজারক, যারা নেগেটিভ চার্জ তারা হচ্ছে বিজারক। তো কোন আর হচ্ছে জারক মানে কি, জারক মানে হচ্ছে জারণ, জারণ মানে সারণ। তার মানে জারণ কি করে বলো তো, জারক কি করে, জারক হচ্ছে তোমার ইলেকট্রন গ্রহণ করে, আর জারকের ক্ষেত্রে কি ঘটে, বিজারণ, উল্টা কিন্তু। আর আমাদের যে বিজারক, বিজারকের ক্ষেত্রে কি ঘটে, জারণ, উল্টা। হ্যাঁ, বিজারকের ক্ষেত্রে জারণ ঘটে, আর জারণ জারণ কি করে, জারণ মানে ইলেকট্রন সারণ। তাহলে বিজারক ইলেকট্রন ত্যাগ করে, আর আমাদের জারক কি করে, ইলেকট্রন গ্রহণ করতেছে। মাথায় রাখবা, জারক বিজারণ, আর বিজারক জারণ, ঠিক আছে, উল্টা। এই কথাটা মনে রাখবা। তাহলে আমাদের যদি বলে যে সোডিয়াম কি বলতো, তুমি বলে দিবা সোডিয়াম হচ্ছে তোমার সোডিয়াম, সোডিয়াম কই, সোডিয়াম হচ্ছে ধাতু তার মানে বিজারক, ক্লোরিন হচ্ছে অধাতু তার মানে এটা জারক, এরকম। আমাদের নেগেটিভ চার্জের যদি কেউ থাকে সেটা হচ্ছে বিজারক, আর যেটা পজিটিভ চার্জের সেটা হচ্ছে জারক। এই দুইটা গেল। এখন 3 নাম্বার পয়েন্ট দেখো, অনেক সময় দেখা যাচ্ছে অনেকের দুইটা চার্জ থাকে, যেমন ফেরাসের 2+, ফেরিকের 3+, এরকম যদি কোনো কন্ডিশন পাও, সেক্ষেত্রে যেটা কম চার্জ, মানে যাদের ক্ষেত্রে তোমার কম চার্জ থাকে, যেমন এখানে আছে ফেরাস 2+, এখানে আছে ফেরাস 3, ফেরিক 3+, মানে আয়রনের একটা আছে দুইটা চার্জ, একটা আছে 3টা চার্জ। তো এর মধ্যে যেটা কম হবে, যেটা কম চার্জ সেটা হচ্ছে উভধর্মী, তার মানে সেটা জারক প্লাস বিজারক, এটা হচ্ছে জারক প্লাস বিজারক। আর একটা উদাহরণ দেখো, যদি কপার থাকে, কপার প্লাস কপার 2+, এর মধ্যে কপার হচ্ছে জারক প্লাস বিজারক উভয়, জারক প্লাস বিজারক। এটা নরমাল একটা মানে ছোটখাটো এক্সাম্পল যদি আসে এটা এইভাবে আমরা সলভ করতে পারি। এখন আমাদের বইতে যে বড় বড় এক্সাম্পল গুলো আছে সেগুলো আমরা কেমনে সলভ করবো দেখি, যেগুলো বড় বড় এক্সাম্পল। আচ্ছা 1 নাম্বার হচ্ছে ধাতু, ধাতু সমূহ হচ্ছে বিজারক, ধাতু সমূহ কি বলতো, বিজারক। একটা জিনিস মাথায় রাখবা, আহ আমাদের যে জিনিসটা দেওয়া থাকবে সেখানে যদি আমাদের ধাতুর সংখ্যা, ঠিক আছে, অধাতুর চেয়ে সমান অথবা বেশি হয়, এটা জয়কলের একটা টেকনিক ছিল, এরকম আমরা করছিলাম যে আমাদের ধাতুর সংখ্যা যদি আমাদের অধাতু থেকে বেশি হয় অথবা সমান হয়, সেক্ষেত্রে সেটা হবে বিজারক, সেক্ষেত্রে সেটা হবে বিজারক। সেম ভাবে তাহলে যদি উল্টা হয়, আমাদের যে অধাতুর সংখ্যা, অধাতুর সংখ্যা যদি বেশি হয় আর ধাতুর সংখ্যা যদি, আবার বললেন তো। আচ্ছা বলতেছি দেখো, এখানে যদি ধাতু আর অধাতু গুণবা, সাপোজ এখানে একটা এরকম দেওয়া আছে K2Cr2O7, এখানে এরকম একটা জিনিস দেওয়া আছে, আমাকে কোশ্চেন করলো যে এটা ধাতু, এটা জারক নাকি বিজারক। তো তুমি তখন কি করবা, ধাতু অধাতু তো চেনো, মানে বাম সাইডের গুলা পর্যায় সারণীর ধাতু, আর ডান সাইডের গুলা অধাতু, মানে ক্লোরিন ফ্লোরিন এগুলো অধাতু, সোডিয়াম পটাশিয়াম এগুলো হচ্ছে ধাতু, এরকম। তাহলে তুমি কি করবা, প্রথমে তুমি ধাতু আর অধাতুর সংখ্যা গুনবা, যদি দেখো ধাতুর সংখ্যা অধাতু অপেক্ষা বেশি অথবা সমান, সেক্ষেত্রে সেটা হবে বিজারক। আর যদি তুমি দেখো যে অধাতু বেশি আছে, তুমি যদি দেখো অধাতু বেশি আছে, সেটা হচ্ছে জারক। নর্মাল হিসাব, কারণ আমাদের অধাতু গুলা কি বলতো সব জারক। এখন দেখো এইটার কিন্তু ক্ষেত্রে ওরা আমরা, তো সমান হবে না। হ্যাঁ যদি সমান হয় তখন বিজারক হবে, সমান হলেও বিজারক। ওকে, সমান হলেও বিজারক। আরেকটা জিনিস আছে, সেক্ষেত্রে আমাদের যে হাইড্রোজেন ছিল, হাইড্রোজেন আর হচ্ছে কার্বন, হ্যাঁ, তোমার হাইড্রোজেন তো অধাতু, কিন্তু আমরা যখন এই রুলসটা অ্যাপ্লাই করব, সেক্ষেত্রে আমরা এই হাইড্রোজেনকে ধাতু হিসেবে কাউন্ট করব, কারণ হাইড্রোজেন হচ্ছে গ্রুপ একের, সেই হিসেবে আমরা এটাকে ধাতু হিসেবে কাউন্ট করব যখন এই জারক বিজারকের ক্ষেত্রে। এটা কিন্তু অন্য ক্ষেত্রে না, হাইড্রোজেন নরমালি অধাতু, কিন্তু যখন আমরা এই জারক বিজারক নির্ণয় করব, সেক্ষেত্রে আমরা এটাকে ধাতু হিসেবে কাউন্ট করব। তো আমরা দেখো এটার ক্ষেত্রে আসি, এটার ক্ষেত্রে পটাশিয়াম 2টা আছে, ধাতুর সংখ্যা হিসাব করে ধাতুর সংখ্যা কয়টা আছে, পটাশিয়াম আছে 2টা, এটা হচ্ছে ক্রোমিয়াম, এটাও ধাতু, কয়টা আছে বলতো, 2টা 4টা। তাহলে আমাদের ধাতু কয়টা, 4টা। ধাতু আছে 4টা। আর অক্সিজেন কি বলতো, অক্সিজেন তো অধাতু, হ্যাঁ অক্সিজেন হচ্ছে 7টা আছে। অধাতু, তার মধ্যে অক্সিজেন আছে কয়টা, 7টা।
এখন বলো তো এখানে ধাতু আচ্ছা। বেশি নাকি অধাতু বেশি? অধাতু বেশি। অধাতু বেশি। অধাতু বেশি, তাহলে এটা জারক নাকি বিজারক? জারক। 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 এটা হচ্ছে জারক। বিজারক বলে কি আবার? এই যে অধাতু বেশি না, এটা হচ্ছে জারক। এইভাবে তোমার যেগুলো সংকেত দেওয়া থাকবে এগুলো সব সলভ করতে পারবো। সো আমরা ধাতু অধাতু হিসাব করব। তারপরে হচ্ছে যে যদি অধাতুর সংখ্যা বেশি হয় সেক্ষেত্রে জারক, যদি ধাতুর সংখ্যা বেশি হয় অথবা সমান হয় সেক্ষেত্রে হচ্ছে বিজারক। ঠিক আছে, এটাই স্ক্রিনশট দিয়ে নাও, স্ক্রিনশট। আর আমাদের শর্ত কিন্তু যে কার্বন আর হাইড্রোজেন যদি থাকে কোথাও সেক্ষেত্রে আমরা সেটাকে ধাতু হিসেবে কাউন্ট করব এই জারক বিজারকের ক্ষেত্রে। ঠিক আছে, এটা স্ক্রিনশট দিয়ে নাও। ওকে, তাহলে আমাদের তিনটা ওয়ার্ড মনে রাখবা, আবার বলতেছি তিনটা ওয়ার্ড মনে রাখবা একসাথে, তিনজন একসাথে থাকবে। এক নাম্বার হচ্ছে জারক, জারক বিজারণ। জারকে কি হবে? বিজারণ। আটা কি হবে? বিবরণ। জারিত। আর হচ্ছে জারিত হবে। ইয়েস বিজারক। তাহলে বিজারকে কি করে বলো তো? জারণ। আর হচ্ছে জারণ ঘটে। বিজারিত হয়। ঠিক আছে। জি ভাই, মেডিকেলে কি কিরকম প্রশ্ন হবে মানে এটা এই বিষয়ে? আচ্ছা, এখানে মেডিকেল কোশ্চেন আসবে হচ্ছে যে কারা জারক কারা বিজারক। তোমাকে একটা এক্সাম্পল দিয়ে বলবে এটা জারক নাকি বিজারক। আমাদের বইতে সুন্দরভাবে অনেকগুলো দেওয়া আছে, আমরা সেগুলো করব। অথবা আর রকম আসতে পারে জারণ মান নির্ণয়। ঠিক আছে, জারণ মান নির্ণয়। আচ্ছা, এখানে কি লিখলাম এটা? জারণ জারণ, মানে ভাই বুঝি জারণ সংখ্যা নির্ণয়। হ্যাঁ, জারণ সংখ্যা 9 10 এ করছো যে জারণ। ও জি স্যার, হ্যাঁ বুঝছি। হ্যাঁ, তো এটা উল্টা সুন্দরভাবে লিখে দিয়ে দাও, কপি করি। জারণ, তারপর হচ্ছে জারিত, বিজারক, এরকম হবে। হুম, জারণ বিজারক, জারণ বিজারক। তাহলে বিজারণ, বিজারিত। বিজারিত, জারক। ওকে, জারক বিজারণ জারক, জারণ বিজারক, উল্টা জারণ বিজারক আর বিজারণ জারক। ঠিক আছে, এটা জারক, জারক। আর আমাদের সকল ধাতু, সকল ধাতু হচ্ছে বিজারক আর সকল অধাতু হচ্ছে জারক। আরেকটা জিনিস আছে, একটা মানে ব্যতিক্রম আছে, যখন তোমাদের সংকেত দেওয়া থাকবে না, যখন সংকেত দেওয়া থাকবে না সেক্ষেত্রে কেমনে বিচারক নির্ণয় করবা? আচ্ছা, একটা জিনিস দেখো, আস আর থায়ানেট, অনেক সময় এরকম দেওয়া থাকে না যে নাম দেওয়া থাকে তোমার, মানে বাংলায় নাম দেওয়া থাকে, ঠিক আছে, কোনো সংকেত দেওয়া থাকে না। তাহলে কারো লাস্টে যদি আস থাকে অথবা থায়ানেট থাকে, আমরা একটু পরে এক্সাম্পল দেখবো, সেক্ষেত্রে সেটা বিচারক হবে, সেক্ষেত্রে সেটা বিচারক হবে। তাহলে আমাদের বিচারক কেমনে কেমনে হলো? কারো যদি লাস্টে আস থাকে অথবা থায়ানেট থাকে সেক্ষেত্রে সেটা বিচারক। কেউ যদি হচ্ছে ধাতু হয় তাহলে সেটা কি হয় বলতো? বিচারক। অথবা কারো যদি ধাতুর সংখ্যা, ধাতুর সংখ্যা বেশি অথবা সমান হয় অধাতু থেকে, সেক্ষেত্রে সেটা কি হবে? বিচারক হবে। আর এই উল্টা জিনিসগুলো হলে সেটা জারক হবে। যেমন আমাদের অধাতু সংখ্যা বেশি হলে জারক হবে, অধাতু হলে সেটা জারক হবে। আমরা আমাদের বই ফিরে যাই। জারণ বিজারণ বিক্রিয়া। জারণ মানে ছাড়ন, বিজারণ মানে গ্রহণ। জারক কি করে? জারক হচ্ছে জারক হচ্ছে গ্রহণ করে, আর বিজারক কি করে? বিজারক দান করে দেয়। ঠিক আছে, দেখো একটা সংক্ষেপে টেকনিক আছে। জারক, এটা বিজারক। দেখো এর মধ্যে বড় কে বলো তো? জারক হচ্ছে 3 অক্ষরের আর বিজারক কয় অক্ষরের? 4 অক্ষরের। তার মানে এদের মধ্যে বড় লোক কে বলো তো? বিজারক বড় লোক। বিজারক। হ্যাঁ, তাহলে বড় লোক দান করে আর গরিব কি করে? গ্রহণ করে। তাহলে এর মধ্যে বড় লোক কোনটা বলো তো? বিজারক বড় লোক। আর বড় লোক কি করে? দান না গ্রহণ? দান। দান। তাহলে আমাদের বিজারক করবে দান আর জারক করবে কি? গ্রহণ। এভাবে মনে রাখতে পারো, বিজারক করবে দান, বিজারক বড় লোক, বিজারক বড় লোক। বড় লোক কি করে? এই দেখো 4 অক্ষরের, এটা বড় লোক, এটা হচ্ছে দান করবে ইলেকট্রন। আর গ্রহণ করবে কোনটা? জারক। কারণ একজন যদি দান করে আরেকজনের তো অবশ্যই গ্রহণ করতে হবে। আচ্ছা, আমাদের এক্সাম্পল গুলো আমরা খুঁজতেছি। এই দেখো এখানে অনেক কিছু লেখছে, রিডিং করবা। হ্যাঁ, জারণ বিজারণের সংখ্যা আমরা এতক্ষণ যা যা বললাম সেখানে এগুলো লেখা আছে আর কি, জারণ বিজারণের সংখ্যা। ঠিক আছে, এই যে সোডিয়াম, এগুলো বলছে। আমরা এক্সাম্পল করব, এক্সাম্পল। আচ্ছা আচ্ছা, একটা জিনিস শেখাই, দেখো তো চলে আসছে আমাদের ইম্পর্টেন্ট জিনিস চলে আসছে। ভাই আপনাকে ফুল স্ক্রিনে দেখা যাচ্ছে, স্ক্রিন শেয়ার হচ্ছে না?
এই স্ক্রিন শেয়ার হচ্ছে না? জি ভাইয়া হচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখো এখানে একটা জিনিস দিচ্ছে, দেখো তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধির সাথে সাথে জ্বালন ক্ষমতা বৃদ্ধি পায়। তোমাদের আমি 3 নম্বর অধ্যায় করেছিলাম, আমি কি বলছিলাম বলতো? আমাদের কি হয়, বাম থেকে ডানে গেলে কি হয় বলতো? বাম থেকে ডানে, বাম থেকে ডানে, ইয়েস, যখন বাড়বে তখন আমাদের জ্বালন ক্ষমতা কি হবে বলতো? কমবে। জ্বালন ক্ষমতা কমবে, জ্বালন ক্ষমতা বাড়বে। এই, আর উপর বিচারণ থেকে, ক্ষমতা কমবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, জ্বালন ক্ষমতা বাড়বে, তাহলে উপর থেকে নিচে আসলে কমবে। বাম থেকে ডানে গেলে জ্বালন ক্ষমতা বাড়বে, আর উপর থেকে নিচে আসলে এটা কি হবে? কমবে। ঠিক আছে, উল্টা জিনিস, উল্টা জিনিস। তাহলে দেখো এখন কই গেল রে? তাহলে দেখো এটার ক্ষেত্রে দেখো, এখানে আমাদের সবচেয়ে বেশি কার বলতো জ্বালন ক্ষমতা? ফ্লোরিনের। এর কারণ কি বলতো? এই যে উপর থেকে যখন নিচে যাবে তখন হচ্ছে হ্রাস পাবে, আর যখন বাম থেকে ডানে যাবে তখন কি হবে বলতো? বৃদ্ধি পাবে। এটা কি বলতো, জ্বালন ক্ষমতা নাকি বিজারণ ক্ষমতা? জারণ ক্ষমতা। জ্বালন ক্ষমতা। তাহলে দেখো জ্বালন ক্ষমতা যদি এরকম হয়, উপর থেকে নিচে বাড়ে, সরি উপর থেকে নিচে হ্রাস পায়, আর বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পায়, তাহলে বলতো বিজারণ ক্ষমতা কি হবে? উল্টা হবে না? জি। হ্যাঁ, বিজারণ ক্ষমতা কিন্তু উল্টা হবে, জাস্ট উল্টা। ঠিক আছে, এখানে দেখো, তাহলে হ্যালোজেনের ক্ষেত্রে দেখো আমাদের এখানে ফ্লোরিন হচ্ছে কি বলতো সবচেয়ে বেশি জ্বালন ক্ষমতা। কারণ কি? কারণ দেখো আমাদের, কারণ কি দেখো, কারণ হচ্ছে বাম থেকে আমরা ডানে যাচ্ছি, বাম থেকে ডানে বৃদ্ধি পাচ্ছে, কিন্তু উপর থেকে নিচে, উপর থেকে নিচে দেখো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তাহলে দেখো উপর থেকে যখন তুমি নিচে নামতেছো তখন আস্তে আস্তে কি হচ্ছে বলতো? হ্রাস পাচ্ছে। তাহলে সবচেয়ে বেশি কার হবে বলতো? ফ্লোরিনের। তারপর আস্তে আস্তে হ্রাস পাবে। ওকে, আর বিজারণ ক্ষমতা জাস্ট উল্টা, বিজারণ ক্ষমতা এটার উল্টা। আচ্ছা, এখন আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, আমরা তখন যা যা পড়লাম সব একসাথে দেওয়া আছে 85 জারণ বিজারণের উদাহরণ। ঠিক আছে, দেখো কারা কারা জারক। দেখো একটা হচ্ছে গ্যাসীয় জারক, এখান থেকে কোশ্চেন হইতে পারে যে গ্যাসীয় জারক নয় কোনটি। তো দেখো আমরা যা যা জানি, অধাতু কারা, ফ্লোরিন, ক্লোরিন, অক্সিজেন, ওজোন, O3, এটা হচ্ছে উপধর্মী। হ্যাঁ, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, সবগুলা কি বলতো? সবগুলা গ্যাস না? এবং সবগুলো কি জারক? তুমি এখন সবগুলা হিসাব করো, দেখো এখানে ফ্লোরিন কি আছে? অধাতু বেশি, এখানে অধাতু বেশি, এখানে অধাতু বেশি, এখানে তো অধাতু তিনটাই, এখানেও কি দুইটা অধাতু, অধাতু বেশি, এখানেও কি বলতো? অধাতু বেশি। তাহলে যেখানে অধাতু বেশি সেটা কি বলতো? জারক। তো এগুলা তো অবশ্যই জারক, জারকের সাথে সাথে এগুলা কি বলতো? গ্যাসীয়। এটা হচ্ছে গ্যাসীয় জারক। তারপরে 2 নম্বর হচ্ছে তরল জারক। তরল জারক হচ্ছে ব্রোমিন। আমরা তো জানি যে গ্রুপ 17 যারা আছে সবগুলাই কি? সবগুলাই জারক। এর মধ্যে আমাদের বলতো প্রথম যে ছিল ফ্লোরিন, ফ্লোরিন ছিল গ্যাস, ক্লোরিন ছিল গ্যাস, ব্রোমিন হচ্ছে তরল, আর আয়োডিন হচ্ছে কি বলতো? কঠিন। ঠিক আছে, তাহলে তরল জারকের মধ্যে কি আছে? তরল ব্রোমিন, তারপর হাইড্রোজেন পারঅক্সাইড, তারপর নাইট্রিক অ্যাসিড, গাঢ় H2SO4। এখানে তুমি সবগুলো হিসাব করো, দেখো এখানে H2SO4 এর ক্ষেত্রে ধরো এখানে হাইড্রোজেন কয়টা আছে দেখো। হাইড্রোজেনের ক্ষেত্রে দেখো, হাইড্রোজেন হচ্ছে অধাতু, সরি হাইড্রোজেন কিন্তু ধাতু ধরতে হবে আমাদের। এখানে আছে হচ্ছে তোমার অক্সিজেন কয়টা আছে বলতো? 4টা অধাতু। আর হাইড্রোজেন আর সালফার মিলে কয়টা আছে? 3টা। তাহলে আমাদের বেশি কে বলতো? অধাতু বেশি। আর অধাতু বেশি হলে সেটা কি? জারক। অধাতু বেশি হলে জারক। জারক। হ্যাঁ, তাহলে আমাদের এটা জারক। কি ধরনের জারক? এটা তো সবাই জানো, H2SO4 হচ্ছে তরল, তাহলে এটা তরল জারক। এটা সেম ভাবে কঠিন জারক পদার্থ, দেখো 1 নম্বরে কোনটা আছে বলতো? আয়োডিন আছে। ঠিক আছে, আমরা যে আমাদের যে 17 নম্বর ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ঠিক আছে, তো এর মধ্যে প্রথম এই দুইটা হচ্ছে গ্যাস, এই দুইটা হচ্ছে গ্যাস, এটা হচ্ছে কি বলতো? তরল। এই তোমরা একটু মিউট করে রাখো। এটা হচ্ছে তরল, হ্যাঁ, এটা হচ্ছে কি বলতো? কঠিন। তাহলে দেখো এই তিনটাই কি বলতো? তিনটাই কি বলতো? গ্রুপ 17। গ্রুপ 17 সবাই কি বলতো? শক্তিশালী জারক। এটা তো সবাই জারক। এর মধ্যে এই দুইটা হচ্ছে গ্যাসীয় জারক, এটা হচ্ছে তরল জারক, এটা হচ্ছে কঠিন জারক। মাথায় রাখবা, ঠিক আছে? এটা কঠিন জারক, এটা তরল জারক, এটা হচ্ছে গ্যাসীয় জারক। ওকে, এখানে আয়োডিন আছে। তারপরে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ক্ষেত্রে এটা তুমি জারক নাকি বিজারক কেমনে বুঝবা? তুমি হিসাব করবা, দেখো এখানে অক্সিজেন আছে কয়টা বলো তো? 4টা। আর আমাদের ধাতু আছে কয়টা? 2টা। তাহলে ধাতু আছে 2টা, অধাতু আছে কয়টা? 4টা। তাহলে অধাতু বেশি, আর অধাতু বেশি হলে কি? জারক। তুমি এটা হিসাব করো, K2 সি এখানে দেখো ধাতু আছে, পটাশিয়াম ধাতু 2টা, ক্রোমিয়াম ধাতু 2টা, টোটাল 4টা ধাতু, 7টা অধাতু। অধাতু বেশি, তার মানে কি?
জারক। জারক। সেম সেম ভাবে তুমি যে কোনো কিছু সলভ করতে পারবা। তাহলে আমাদের এগুলো হচ্ছে জারক। জারকের মধ্যে আর কি লাগবে, কোনটা গ্যাস, কোনটা তরল, কোনটা কঠিন। ভাইয়া প্লিজ আজকের ক্লাসটা রেকর্ড তাড়াতাড়ি দিয়ে, এই মাত্র নেট আসলো। আচ্ছা আমি ক্লাস দেবো না, সমস্যা নেই, হচ্ছে। ওকে ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো, এটা হচ্ছে বিজারক। দেখো আমরা জারক, আচ্ছা কার মাইক মিউট নাই বলো তো? এই যে রাব্বি, তুমি কিন্তু ভাইয়া মিউট করে রাখো না, মিউট করবা। দেখো এবার হচ্ছে বিজারক, কারা কারা বিজারক, হ্যাঁ এটা আমাদের দেখতে হবে। সেম ভাবে দেখো বিজারকের ক্ষেত্রে উল্টা, বিজারণ ক্ষমতা উল্টে গেল, এই যে বিজারণ ক্ষমতা উল্টে গেছে। দেখো আমাদের কি হচ্ছে বলতো, বাম থেকে ডানে আর উপর থেকে নিচে, উপর থেকে নিচে। দেখো এর আগেরটা ছিল কি উপর থেকে নিচে কমে, আর এটা উপর থেকে নিচে, তাহলে কি হবে, বাড়বে, কারণ এটা হচ্ছে বিজারণ ক্ষমতা। তাহলে উপর থেকে নিচে বাড়তিছে। দেখো আমাদের সবচেয়ে বেশি হচ্ছে সিজিএমের, এটা আস্তে আস্তে বাড়তিছে। সেম ভাবে বাম থেকে ডানে তাহলে কি হবে, কমবে, কারণ জারণ ক্ষমতা আর বিজারণ ক্ষমতা উল্টা। সেম ভাবে এখানে আছে দেখো, এই যে গ্যাসীয় বিজারক পদার্থ কারা কারা, তারপর হচ্ছে তরল বিজারক পদার্থ কারা কারা, তারপর কঠিন বিজারক পদার্থ কারা কারা। আচ্ছা এখানে তুমি যে কোনো একটা হিসাব করো, এখানে তুমি যে কোনো একটা হিসাব করো। সাপোজ এটা তুমি এই দেখো আমি কি বলছিলাম, যাদের সাথে থাইও থাকবে তারা কি বলতো, বিজারক। থাইও থাকলে তারা কি বলতো, বিজারক। বা আশ থাকলে আশ, বা আশ, আশ থাকলে তারা হচ্ছে বিজারক। আশ আর হচ্ছে থাইও থাকলে তারা হচ্ছে বিজারক, এটা একটা নিয়ম ছিল। তারপরে যারা ধাতু তারা সবাই বিজারক। হ্যাঁ যেমন হচ্ছে আমাদের যারা ধাতু ছিল তারা বিজারক, আর আমাদের হাইড্রোজেন আর কার্বনকে আমরা ধাতু ধরছিলাম, হাইড্রোজেন আর কার্বনকে ধাতু ধরছিলাম। তুমি যে কোনো একটা হিসাব করো, সাপোজ তুমি এটা হিসাব করো। দেখো এখানে আছে কয়টা, দেখো হাইড্রোজেন আছে দুইটা, ঠিক আছে, ধাতু। কার্বন দুইটা, চারটা ধাতু, ঠিক আছে। তবে এখানে আছে চারটা, আটটা, আটটা ধাতু আর পাঁচটা হচ্ছে অধাতু। ধাতু বেশি, ধাতু বেশি মানে সেটা বিজারক। ধাতু বেশি মানে কি, বিজারক। এরকম করে তুমি বিজারক। সবগুলা মিলাইতে পারবা। সো তোমরা একটু মুখস্থ করবা, কারণ বাংলা নামগুলো আসলে তো আবার মুখস্থ করতে হবে, হ্যাঁ। তো তুমি এগুলো মুখস্থ করবা, প্লাস টেকনিক তো জানোই যে কেমনে বের করবা। যখন আমাদের সংকেত আকারে দিবে তখন তোমরা এটা করে ফেলবো, জারক আর বিজারক। বিজারক, ভেরি গুড। আচ্ছা তাহলে বলো তো ভাইয়া, জারক আর বিজারক নিয়ে কারো কোনো সমস্যা আছে? না ভাইয়া। তাহলে আমরা আচ্ছা কি, ভাইয়া, হ্যাঁ যদি পরীক্ষা আসে তরল বিজারক কোনটি, তাহলে মানে কি এগুলো কি মুখস্থ করতে হবে নাকি, যে তরল তরল বিজারক এগুলা, হ্যাঁ হ্যাঁ কঠিন এটা, বিজারক এগুলা? হ্যাঁ হ্যাঁ এটা তো বললাম যে তরল কঠিন এগুলো তোমাদের পড়তে হবে, ঠিক আছে। যেমন এই যে তোমার হচ্ছে নাইট্রাস অ্যাসিড, নরমাল অ্যাসিড গুলো তো তরল হয়। তারপরে সালফিউরিক অ্যাসিড, সালফিউরাস অ্যাসিড, সরি সালফিউরাস, হ্যাঁ। তারপরে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এগুলো তো ব্রোমিক অ্যাসিড। তারপরে হাইড্রোইড অ্যাসিড, এগুলো তো তরলই হবে, হ্যাঁ। এগুলো তো অ্যাসিড জাতীয়, এগুলো তরল। তারপরে এগুলো গ্যাস, হাইড্রোজেন, কার্বন মনোক্সাইড, এগুলো গ্যাস। এগুলো তো তুমি চেনো যে গ্যাস কোনটা তরল কোনটা। আর কঠিন নিয়ে একটু প্রবলেম হবে, তো কঠিন এগুলো একটু মুখস্থ করবা। তোমার কঠিন তরল এগুলো তোমাদের একটু পড়তে হবে ভালো করে। আর কোনটা জারক কোনটা বিজারক এগুলো আসলে তো পারবা, এই যে এভাবে হিসাব করবা যে ধাতু বেশি জি। নাকি অধাতু বেশি। ধাতু যদি বেশি অথবা সমান হয় সেটা বিজারক, আর যদি অধাতু বেশি হয় সেটা জারক। এরকম করে যে কোনোটা করে ফেলতে পারবা। ডাইরেক্ট সংজ্ঞাও আসতে পারে পরীক্ষায়, যে ইলেকট্রন বর্জন প্রক্রিয়াকে কি বলা হয়, জারণ। জারণ, জারণ মানে কি, সারণ, মানে জারণ ইলেকট্রন সারিয়ে দিচ্ছে এরকম, ঠিক আছে। ডাইরেক্ট এগুলো রিডিং দিবা, 3 আর 3বার রিডিং দিবা। ডাইরেক্ট সংজ্ঞা আসতে পারে যে ইলেকট্রন গ্রহণ প্রক্রিয়াকে কি বলা হয়, বিজারণ, ঠিক আছে। যে দেখো আর বিজারণ মানে কি বলতো, জারক। তাহলে আমাদের এখানে ইলেকট্রন গ্রহণকে বলা হচ্ছে বিজারণ, আর জারক আমাদের কি করে বলতো, ইলেকট্রন গ্রহণ করে, গরিব মানুষ। আর বিজারক কি বলতো, বিজারক হচ্ছে বড় লোক, বিজারক হচ্ছে বড় লোক। বড় লোকরা কি করে, ইলেকট্রন ত্যাগ বা দান করে, ইলেকট্রন দান করে, ঠিক আছে, বিজারক। আর জারক হচ্ছে গরিব মানুষ, ইলেকট্রন গ্রহণ করে। কি রে হাসিবুল, ঠিক আছে। আচ্ছা 2 মিনিট আছে আমাদের হাতে। আচ্ছা তারপরে আমরা একটা জিনিস দেখাই, এটা তো 9-10 করছে মনে হয়। দেখো জাস্ট একটা জিনিস, মানে একটা জিনিসের তোমার হচ্ছে জারণ সংখ্যা নির্ণয়। জারণ সংখ্যা, এটা তোমরা পারো যে H2SO4, এটার সেন্টার মূল্য জারণ সংখ্যা কত, সালফারের জারণ সংখ্যা কত। তো তোমরা প্রথমে যে যারা ধনাত্মক আয়ন হাইড্রোজেন এদের ক্ষেত্রে +1, এগুলো এগুলো তো জানো। অক্সিজেনের ক্ষেত্রে কত, -2, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার ক্লোরিনের ক্ষেত্রে কত, -1, এগুলো তো তোমরা জানো। তাহলে যেটা জানো না সেটা হচ্ছে সালফার, এটার বের করতে হবে। তো আমাদের হাইড্রোজেনের কত, 1, তাহলে +1 গুণন 2, মানে 2টা হাইড্রোজেন আছে, প্লাস সালফার জানো না, সালফার হচ্ছে X। তারপর হচ্ছে অক্সিজেনের কত বলো তো, -2, কয়টা অক্সিজেন আছে, 4টা, সমান সমান চার্জ 0। দেখো এটা কিন্তু চার্জ 0। যদি এরকম থাকতো যে HSO4 মাইনাস, সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে মাইনাস হইতো, ঠিক আছে। এখানে কিন্তু চার্জ 0, নিউট্রাল অবস্থায় আছে, এখন চার্জ 0। যদি এখানে কোনো চার্জ থাকে তখন সমানের বদলে সমানের পরে এটা দিয়ে দিবা, ঠিক আছে। আচ্ছা
ওকে, তাহলে এটা হিসাব করো। দেখো এটা হচ্ছে 2 1 গুণন 2 কত হয় 2 প্লাস এক্স, এটা গুণ করলে কত হয় বলতো -8 সমান সমান 0। তাহলে দেখো এক্স প্লাস 2 -8 সমান সমান 0। তাহলে এক্স মাইনাস 6 সমান সমান 0। তাহলে আমাদের এক্স সমান সমান কত বলতো +6। তাহলে আমাদের এই সালফারের জারণ সংখ্যা হচ্ছে +6। সো তোমরা এইভাবে যে কোনো কিছুর জারণ সংখ্যা বের করতে পারো, ঠিক আছে? এটাকে বুঝতে পারছো জারণ মান কেমনে বের করবা? সরি জারণ মান, সরি সরি জারণ মান, জারণ মান কেমনে বের করতে হবে বুঝতে পারছো? হ্যালো, এই রেসপন্স করো, জারণ মান কেমনে বের করতে হবে জি বুঝতে ভাইয়া, পারছো? জি ভাইয়া। জি ওকে, ভাইয়া। তাহলে আমরা এখন 1 মিনিটের ব্রেক। হ্যাঁ 1 মিনিটের ব্রেক, সেম লিংকে আবার ঢুকবা। হ্যাঁ 1 মিনিটের ব্রেক, হ্যাঁ সেম লিংকে ঢুকবা।